পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন এবং পশ্চিমা জোট যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, তুরস্ক এবার নতুন একটি বার্তা নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্য মুঠোয় রাখতে ইরাকে খুঁটি গাড়ছেন এরদোয়ান। এরপর জানিয়ে দিব ইসরায়েল রাফায় অভিযান চালালে হামাসের কৌশলগত বিজয় হতে পারে বলছে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দেব চুক্তি ছাড়াই শেষ হলো গাজায় যুদ্ধবিরতি আলোচনা। আরো জানিয়ে দিব প্রয়োজন হলে ইসরায়েল একাই যুদ্ধ চালিয়ে যাবে ঘোষণা। দখলদার ইহুদিবাদী শগুনের বাচ্চা বেজন্মা নেতানিয়াহুর। আরো জানিয়ে দিব জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রে অভিযোগে উত্তাল ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দিব রাফা থেকে পালিয়েছে 1,10,000 মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। মধ্যপ্রাচ্য মুঠোয় রাখতে ইরাকে খুঁটি গাড়ছেন এরদোয়ান। গত মাসে ইরাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ঐতিহাসিক সফর থেকে মনে হচ্ছে তুরস্ক তার পররাষ্ট্র নীতিতে নতুন একটি ধারণা যুক্ত করেছে। সেই ধারণা অনুযায়ী আঙ্কারা দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর দিকে হাঁটছে। এই ধারণার দুটি স্তম্ভ রয়েছে, একটি হলো অর্থনীতি ভিত্তিক পররাষ্ট্রনীতি, অন্যটি হলো আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা। আঞ্চলিক দেশগুলোর মধ্যে নানা দিক থেকে পারস্পরিক নির্ভরতা সৃষ্টি করে তুরস্ক আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানোর চেষ্টা করছে। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় তুরস্ক মধ্যপ্রাচ্য তার আঞ্চলিক নীতি পরিচালনার জন্য একটি রূপরেখা নিয়ে এগোচ্ছে। হয়তো সে কারণেই ইরাকের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর আগেই এরদোয়ান মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দরজায় কড়া নেড়েছেন। আসলে মধ্যপ্রাচ্য এখন থেকে অনেক চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং সেখানে একটি নতুন ইতিবাচক প্রবাহের প্রয়োজন। সিরিয়ার যুদ্ধে একের পর এক মোড় পরিবর্তন, লিবিয়া ও ভূমধ্য সাগর এলাকায় তুরস্কের উপস্থিতি নিয়ে সৃষ্ট বিরোধ এবং রাশিয়া ইউক্রেন সংঘাত, এর সবগুলোই তুরস্ককে তার পররাষ্ট্রনীতিতে সংকট ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিতে বাধ্য করেছে। এই সংকটগুলোর এখনো মীমাংসা হয়নি, তবে এগুলো মোটামুটি নিয়ন্ত্রিত ও ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিভুজ বিরোধ নিষ্পন্ন করার ক্ষেত্রে তুরস্ক তার প্রভাবকে প্রয়োজনীয় করে তুলতে পেরেছে। এছাড়া নাগর্নো কারাবাখ সংঘাতের সময় আজারবাইজানের পক্ষ নিয়ে তুরস্ক যে সুবিধা করিয়ে নিতে পেয়েছিল সেটি আঞ্চলিক স্তরে আঙ্কারার হাতকে শক্তিশালী করেছে। এখনো তুরস্ক ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত আছে এবং এই দুই শক্তির রশি টানাটানির মূল জায়গার একটি হলো ইরাক, আরেকটি হলো সিরিয়া। এসব কারণে আঞ্চলিক ইস্যুতে আলোচনা করতে তুরস্ক অনেক আগে থেকে ইরান, সিরিয়া এবং রাশিয়ার সঙ্গে আলোচনা করে আসছে এবং এখন সে ইরাকের দিকে ঝুঁকছে। ইরাকে বিশেষ করে 2019 সালের সরকার বিরোধী বিক্ষোভের পর থেকে সেখানে ইরানি প্রভাবের প্রতি জনগণের বিতৃষ্ণার বিষয়টি এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সেখানকার জনগণ ইরানের প্রভাবকে আরো ভালোভাবে নিচ্ছে না। 2020 সালে বাগদাদে ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার পর থেকে ইরাকে ইরানের প্রভাব দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তারপরও শুধু ভারসাম্য রক্ষার স্বার্থে আঙ্কারা এই অঞ্চলের ইস্যুগুলো থেকে তেহরানকে বাদ দিতে চাইছে না, বরং তুরস্ক চায় ইরান এই অঞ্চলে তার ভূমিকা ধরে রাখুক। তবে নিয়ন্ত্রিত পরিসরে তুরস্ক মনে করে ইরানকে আঞ্চলিক ইস্যুগুলো থেকে যত সরিয়ে দেওয়া হবে তেহরান তত বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। সে ধরনের পরিস্থিতিতে আঞ্চলিক সহযোগিতার ধারণাকে এগিয়ে নেওয়া কঠিন থেকে কঠিনতর হবে। ইসরায়েল রাফায় অভিযান চালালে হামাসের কৌশলগত বিজয় হতে পারে বলছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে তারা পরিকল্পনা মতো গাজার রাফায় সর্বাত্মক অভিযান চালালে তা হামাসের জন্য কৌশলগত বিজয় এনে দিতে পারে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি গতকাল বৃহস্পতিবার এ সতর্কবার্তা দিয়েছেন। জন কার্বি বলেন, আমরা মনে করছি রাফায় যে কোনো বড় ধরনের অভিযান প্রকৃতপক্ষে সমঝোতা আলোচনার টেবিলে হামাসের হাতকে শক্তিশালী
করবে, ইসরায়েলের হাতকে নয়। ইসরায়েল রাফায় অভিযান চালালে দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠানো স্থগিত করা হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেওয়ার পরদিন জন কার্বি এ অভিমত জানালেন। এদিকে ফিলিস্তিনকে আরো অধিকার ও সুবিধা দেওয়ার সুপারিশ সংবলিত একটি প্রস্তাবে আজ শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হতে পারে। ওই প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘের 194তম সদস্য দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হবে। এর আগে গত এপ্রিলে এ ধরনের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবেও ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার পদ তৈরির প্রস্তাব করা হয়েছিল। ফিলিস্তিন দীর্ঘদিন ধরে জাতিসংঘের সদস্য পদ পাওয়ার চেষ্টা করছে এবং ইসরায়েল তার ঠেকাতে পদক্ষেপ নিয়ে আসছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপর রাষ্ট্রদূত রবার্ট উড গতকাল স্পষ্ট করেছেন, সাধারণ পরিষদে যে প্রস্তাব তোলা হচ্ছে সেটিতে আপত্তি রয়েছে বাইডেন প্রশাসনের ওপর। যুদ্ধবিরতির আলোচনা, হামাস ও ইসরায়েল যদি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চায় তাহলে দুই পক্ষকে অবশ্যই আরো নমনীয়তা দেখাতে হবে বলে উল্লেখ করেছে মিশর। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসা মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে কথা বলেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুক্রির ফোনালাপেও একই অভিমত উঠে এসেছে। আজ ভোরে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়ার জন্য তাদের প্রতিনিধি দল কায়রো থেকে দোহার উদ্দেশ্যে রওনা হয়েছে। বল এখন ইসরায়েলের কোর্টেও বলেও উল্লেখ করেছে তারা। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল প্রয়োজনে একা দাঁড়াবে এবং সামর্থ্যের শেষটুকু দিয়ে লড়াই করে যাবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্রের চালান বন্ধের সতর্কবার্তার জবাবে একথা বলেন তিনি। চুক্তি ছাড়াই শেষ হলো গাজায় যুদ্ধবিরতি আলোচনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ 7 মাস ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর 1 মাসের মাথায় হামাস ও ইসরায়েলের মধ্যে 7 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও আর কোনো চুক্তি আলোর মুখ দেখেনি। দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতি আলোচনা স্থবির হয়ে পড়ে থাকার পর গত সপ্তাহে আলোচনায় নতুন গতি আসে। এক পর্যায়ে মধ্যস্থতাকারীদের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজিও হয় হামাস। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি রাজি হলেও ইসরায়েলের টালবাহানায় শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই এবারের কায়রো আলোচনা শেষ হয়েছে, খবর রয়টার্সের। গত মঙ্গলবার থেকে কায়রোতে হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধি দল বৈঠক করছে। মিশরের রাজধানীতে এই আলোচনায় কিছু অগ্রগতি হলেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। দুটি মিশরীয় নিরাপত্তা সূত্র এই তথ্য জানিয়েছে। হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজ্জাত এল রেশেক বলেছেন, মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি প্রস্তাবের অনুমোদনের বিষয়ে আবারও আশ্বস্ত করে হামাসের প্রতিনিধি দল কায়রো ত্যাগ করেছে। এই প্রস্তাবে গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের কারাগারে বন্দী বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। তবে বৃহস্পতিবার বিকেলে একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধে কায়রোতে পরোক্ষ আলোচনার সর্বশেষ দফা শেষ হয়েছে। এখন পরিকল্পনা অনুযায়ী রাফা এবং গাজা উপত্যকার অন্যান্য অংশে তাদের অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। নতুন যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির বিষয়ে হামাসের প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের কাছে তেল আবিব নিজেদের আপত্তি জমা দিয়েছে বলেও জানান তিনি। এর আগে গত সোমবার হামাসের একটি সূত্র জানায়, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা মিশর ও কাতারি মধ্যস্থতাকারীদের নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে প্রতিরোধ সংগঠনটি জানায়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া, কাতারি প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের সঙ্গে এক ফোনালাপে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানান। হামাসের এমন বার্তার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েলের সব দাবি পূরণ করেননি। নাম প্রকাশ না করার শর্তে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, হামাস যে প্রস্তাবটি অনুমোদন করেছে তা মিশরীয় প্রস্তাবের কাটছাঁট। তবে এতে এমন বিষয় রয়েছে যাতে ইসরায়েল রাজি হবে না। প্রয়োজন হলে ইসরায়েল একাই যুদ্ধ চালিয়ে যাবে বলছে নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল একাই দাঁড়াতে পারে, যদি প্রয়োজন হয় আমরা একাই যুদ্ধ চালিয়ে যাব, দরকার হলে আমরা নখ দিয়ে যুদ্ধ করব। দক্ষিণ গাজার রাফা শহরে স্থল অভিযান শুরুর আগে পরম মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি আসার পর এমন মন্তব্য করলেন নেতানিয়াহু। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সতর্কতা প্রত্যাখ্যান করতে 1948 সালের যুদ্ধের কথা স্মরণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন,
৭৬ বছর আগে স্বাধীনতা যুদ্ধে অনেকেই আমাদের বিরুদ্ধে ছিল অস্ত্র নিষেধাজ্ঞা। সে সময় আমাদের কাছে পর্যাপ্ত অস্ত্রও ছিল না, কিন্তু আমাদের মধ্যে প্রবল চেতনা, বীরত্ব ও ঐক্যের জোর থাকায় ওই যুদ্ধে আমরা বিজয়ী ছিলাম। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যদি অস্ত্রের চালান বন্ধ করে দেন তবে চিন্তার কিছু নেই। ইসরায়েলের কাছে এখন পর্যন্ত পর্যাপ্ত অস্ত্রের যোগান আছে, সঙ্গে আছে আমাদের অদম্য মনোবল। ঈশ্বরের সাহায্যে আমরা বিজয়ী হব। এদিকে নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ত বলেছেন, ইসরায়েলের শত্রুদের পাশাপাশি মিত্রদেরও বোঝা উচিত যে হুমকি ধমকি দিয়ে আমাদের বশ করা যাবে না, বরং আমরা দ্বিগুণ শক্তিশালী হয়ে দাঁড়াবো ও আমাদের লক্ষ্য অর্জন করব। এর আগে বুধবার ইসরায়েলকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, গাজার অন্যান্য অঞ্চলে মার্কিন বোমা নিক্ষেপের ফলে বেসামরিক মানুষ নিহত হয়েছে। এখন ইসরায়েলি সেনাবাহিনী যদি রাফায় হামলা চালায় তবে আমি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেব। বিশেষ করে হামলা চালানোর জন্য যেসব অস্ত্র কামানের গোলা ব্যবহার করা হচ্ছে সেগুলো সরবরাহ করব না। জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল ইউক্রেন। দেহরক্ষীদের কাজে লাগিয়ে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠছে। দেহরক্ষী বাহিনীর প্রধান বরখাস্ত হয়েছেন। এদিকে মার্কিন অস্ত্র কাজে লাগিয়ে রণক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন ইউক্রেনের সেনারা। দীর্ঘ প্রতীক্ষার পর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আবারও অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ আবার শুরু হলেও যুদ্ধক্ষেত্রে এখনও রাশিয়ার মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। সে দেশের দুর্বলতার সুযোগ নিয়ে যতটা সম্ভব ক্ষতির চেষ্টা করেছে রাশিয়া। মস্কো এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ উঠেছে। এমন সন্দেহের ভিত্তিতে চলতি সপ্তাহে 2 দেহরক্ষী অফিসারকে আটক করা হয়েছে। জেলেনস্কি বৃহস্পতিবার সেই বিভাগের প্রধান সের্গি লেওনদিয়েচোভ রুটকেও বরখাস্ত করলেন। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এর সূত্র অনুযায়ী রাশিয়া জেলেনস্কি সহ একাধিক শীর্ষ নেতার হত্যার ষড়যন্ত্র করছে। ইউক্রেনের পূর্বে রাশিয়া সম্প্রতি নতুন করে কিছু জমি দখল করলেও যথেষ্ট অস্ত্রের অভাবে সেনাবাহিনী তেমন বাধা দিতে পারেনি। বৃহস্পতিবার জেলেনস্কি বলেন, মার্কিন অস্ত্র হাতে এলেই ইউক্রেন রাশিয়ার উদ্বেগ বন্ধ করে দেবে। কিয়েভ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবর্তা মাৎসোলার সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, রাশিয়া ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে আরো সৈন্য একত্র করে বড় আকারের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার মতে রাশিয়া যেমনটা ভেবেছিল বাস্তবে তেমনটা ঘটছে না। রাফা থেকে পালিয়েছে 1,10,000 মানুষ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, সোমবার থেকে গাজার দক্ষিণাঞ্চল শহর রাফা থেকে প্রায় 1,10,000 মানুষ পালিয়ে গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ফিলিস্তিনিরা বিপুল সংখ্যায় শহর ছেড়ে পালাতে শুরু করেছে। শুক্রবার ইউএনআরডব্লিউ এর এক্সে, আগের নাম টুইটার, এক পোস্টে বলেছে, রাফায় ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ জোরদার হওয়ার সাথে সাথে জোরপূর্বক বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে। ইউএনআরডব্লিউ সতর্ক করে বলেছে, লোকজন নিরাপত্তার খোঁজে পালিয়ে গেলেও তাদের জন্য কোথাও নিরাপদ জায়গা অবশিষ্ট নেই। এক বিবৃতিতে ইউএনআরডব্লিউ বলছে, গাজা উপত্যকার কোথাও নিরাপদ নয় এবং জীবনযাত্রার অবস্থা ভয়াবহ। একমাত্র আশা হচ্ছে অবিলম্বে যুদ্ধবিরতি। গাজায় ইউনিসেফের জ্যেষ্ঠ জরুরি সমন্বয়ক হামিশ ইয়ং শুক্রবার বলেন, রাফার লোকজন খুব ক্লান্ত ও আতঙ্কিত হয়ে পড়েছে। আজ দেখলাম কেউ একজন গাধার পিঠে করে তাদের অস্থায়ী শৌচাগার সাথে নেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, এর মাধ্যমে মানুষ কতটা বেপরোয়া হয়ে উঠেছে তার কিছুটা ধারণা পাওয়া যায়। সূত্র CNN।